আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমন্ত্রীর আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 3 দিনের সফর শেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশ ছেড়েছেন, কিন্তু রেখে গিয়েছেন অনেক প্রশ্ন। মানুষ এখন সেসবের উত্তর খুঁজছেন, কিন্তু এসব প্রশ্নের উত্তর পাওয়ার আগে বাংলাদেশে ঘটে গেছে আরো বড় ঘটনা। কিন্তু প্রশ্নগুলো কি? যেমন প্রথম প্রশ্ন হলো, কেন তার জন্য আয়োজিত নৈশভোজে তিনি অংশ নিলেন না? কেন তার সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি যোগ দিলেন না? কেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রজার খলিল প্রেস কনফারেন্সে প্রশ্ন করতেই রেগে গেলেন? কেন মিস্টার গড় বাংলাদেশ সফরে এসে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করলেন? কি ছিল বৈঠকের এজেন্ডা? রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কেন গোপনে বৈঠক করতে হলো তাকে? তিনি কি আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছিলেন বা কারোর সঙ্গে দেখা হয়েছে? সর্বোপরি সার্জিও গড় আসলে কেন বাংলাদেশে এসেছিলেন? এসব হাজারো প্রশ্নের জন্ম দিয়ে তিনি চলে গেলেও একটি সূত্র মেলাতে কোনো সমস্যা কারোরই হওয়ার কথা নয়। কিছুদিন আগেই মিস্টার সার্জিও গড় নেপাল সফর করেছিলেন। নেপালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়নি, কিন্তু তিনি সেখান থেকে ফেরার পরপরই নেপাল অস্থির হয়ে ওঠে। বলেন্দ্র সরকারের পতন দশা শুরু হয় বলেও বিশ্লেষকরা মনে করছেন। আমরা দেখছি এর আগে যখনই মার্কিন দূতেরা যেমন ডোনাল্ড লু পাকিস্তান সফর করেন কিংবা বাংলাদেশ সফর করেন, তার পরপরই এসব দেশে সরকারের পতন হয়। এবারও কি বিশেষ দূত সার্জিও গড়ের বাংলাদেশ সফরের পরপরই বাংলাদেশে কিছু না কিছু ঘটতে যাচ্ছে? চলুন খুঁজে দেখার চেষ্টা করা যাক। সার্জিও গড় বাংলাদেশ ছাড়লেন, আর সেদিন রাতেই সারা দেশে পুলিশের উপর সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি হলো। পুলিশ সদর দপ্তর বলছে, উগ্রবাদী সংগঠন কিংবা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনে হামলা চালাতে পারে, এমন গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তাই শুধু ঢাকায় নয়, দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা এবং ইউনিটকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এই আশঙ্কা তৈরি হলো ঠিক কখন? সার্জিও গড় ঢাকায় থাকা অবস্থায় কেন নয়? ঢাকায় থাকা অবস্থায় তিনি আমেরিকানদের জন্য নিরাপত্তা 3 স্তর থেকে 2-এ নামিয়ে আনলেন, অথবা 2 থেকে 3-এ নামালেন। তার বাংলাদেশকে তিনি নিরাপত্তার সার্টিফিকেট দিয়ে গেছেন। আর তার বিমান বাংলাদেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই কেন গোয়েন্দা তথ্য এত গুরুতর হয়ে উঠল? কেউ যেন আবার মনে করবেন না যে আমি বলছি সার্জিও গড় নিজ হাতে নাশকতার পরিকল্পনা লিখে দিয়ে গেছেন। এমন কোনো প্রমাণ আমার হাতে নেই, কিন্তু রাজনীতি এবং কূটনীতিতে সব প্রশ্ন আদালতের এজাহারের মতো প্রত্যক্ষ প্রমাণ দিয়ে শুরু হয় না। কখনো কখনো সময়ের মিল, ঘটনার ধারাবাহিকতা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অস্বাভাবিক নীরবতাই প্রশ্ন তৈরির জন্য যথেষ্ট। আর সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আসলে কার? সরকারের। 3 দিনের সফর শেষে মার্কিন দূতাবাস বলেছে, সফরটি নাকি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপ্তি এবং গভীরতা তুলে ধরেছে। গড় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উপর আস্থা বেড়েছে বলেও প্রচার করেছে। অথচ তার সফর শেষ হওয়ার প্রায় একই সময়ে বাংলাদেশের পুলিশ বলছে, পুলিশের গাড়িতে হামলা হতে পারে, সর্বোচ্চ সতর্ক থাকুন। একই দেশের নিরাপত্তা নিয়ে একদিকে ওয়াশিংটনের আস্থার সনদ, অন্যদিকে বাংলাদেশের নিজস্ব গোয়েন্দাদের নাশকতার সতর্কতা। দুটো একসঙ্গে সত্য হলে বোঝা যায় প্রকাশ্য কূটনৈতিক ভাষা আর ভেতরের বাস্তবতা তো এক নয়। সামথিং ইজ ভেরি ফিশি। মাছের গন্ধ পাওয়া যাচ্ছে, মাছ নয় পচা মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। এখানেই নেপালের ঘটনাটি মনে করতে হয়। গত মে মাসে সার্জিও গড় নেপাল সফরে গিয়েছিলেন। মার্কিন পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ তার সঙ্গে দেখা করেননি। গড় পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্য রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে বৈঠক করে সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে চলে এসেছিলেন। তারপর কি হলো? প্রথমে জেনজি কর্মীদের বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, ভূমিহীনদের উচ্ছেদ নিয়ে প্রতিবাদ এবং এক তরুণীর আত্মাহুতির ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে অসন্তোষ ছড়িয়ে পড়ল।
এরপরে মধেশ অঞ্চলে বা মধেশীয় অঞ্চলে ধর্মীয় পতাকা এবং উচ্চ শব্দের সঙ্গীত নিয়ে সংঘর্ষ থেকে পরিস্থিতি আরো ভয়াবহ হলো। পুলিশের গুলিতে মানুষ মারা গেল, একাধিক জেলায় কারফিউ জারি হলো এবং প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে নিজের রাজনৈতিক ঘাঁটিতেই তীব্র প্রতিরোধের মুখে বা প্রতিবাদের মুখে পড়তে হলো। তার বিরুদ্ধে অভিযোগ উঠল তিনি সময় মতো কথা বলেননি, রাজনৈতিক নেতৃত্ব না দিয়ে কেবল পুলিশ দিয়ে সংকট সামলাতে চেয়েছেন। এখানেও সরল অঙ্কে বলা যাবে না, গড় নেপালে গেলেই অস্থিরতা হলো। নেপালের ক্ষোভের নিজস্ব সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ ছিল, কিন্তু এটুকু তো বলা যায় যে মার্কিন বিশেষ দূত এমন একটি সরকারের ভেতরের দুর্বলতা যাচাই করে গেলেন যে সরকারের অস্থিরতা কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশ্যে বিস্ফোরিত হলো। তিনি সরকার প্রধানের সঙ্গে দেখা করতে না পারলেও বিরোধী এবং বিকল্প রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলেছেন। এরপরই সরকারের বিরুদ্ধে বহুস্তরীয় অসন্তোষ সংগঠিত রূপ নিতে শুরু করলো। ঘটনাটি অত্যন্ত সতর্ক হওয়ার মতো, অন্তত বাংলাদেশের জন্য। এবার আসি ডোনাল্ড লু এবং পাকিস্তান প্রসঙ্গে। ডোনাল্ড লু এর মর্যাদাও কিন্তু প্রায় একই রকম ছিল। এখানে একটি তথ্য ঠিক করে বলা প্রয়োজন। ডোনাল্ড লু ইমরান খান সরকারের পতনের ঠিক আগে পাকিস্তানে গিয়ে সরকার পতনের নির্দেশ দিয়েছিলেন এমন প্রমাণিত তথ্য নেই, কিন্তু কথা বাতাসে ভেসেছে। বরং 2022 সালের 7ই মার্চ ওয়াশিংটনে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মজিদের সঙ্গে লুর বৈঠক হয়েছিল। সেই বৈঠকের ভিত্তিতে ইসলামাবাদে একটি গোপন কূটনৈতিক বার্তা পাঠানো হয়। পাকিস্তানি পক্ষের দাবি ছিল বৈঠকে ইমরান খানের রাশিয়া সফর এবং পররাষ্ট্রনীতি নিয়ে অত্যন্ত কঠোর ভাষায় অসন্তোষ জানানো হয়েছিল এবং অনাস্থা প্রস্তাবে তিনি টিকে গেলে সম্পর্কের উপর প্রভাব পড়বে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু এটাও সত্য, ওই বার্তা পাঠানোর একদিন পরই ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ে এবং 1 মাসের মধ্যে তার সরকার পড়ে যায়। অর্থাৎ অভিযোগটি আদালতে প্রমাণিত ষড়যন্ত্র নয়, কিন্তু রাজনৈতিক ইতিহাসে ঘটনাক্রমটি থেকে গেছে। সবাই এটা বলে। ইমরান খান রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেন, যুক্তরাষ্ট্রের অসন্তোষ প্রকাশ পেল, পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে ডোনাল্ড লুর কঠিন বৈঠক হলো, এরপর অনাস্থা প্রস্তাব এবং ইমরান সরকারের পতন। ঠিক একইভাবে বাংলাদেশে তারেক রহমান প্রথম বড় বিদেশ সফরে চীন গেলেন। বেইজিং এর সঙ্গে বন্দর, বিনিয়োগ, করিডোর এবং সামরিক সহযোগিতার আলোচনা হলো। এরপর ট্রাম্পের বিশেষ দূত হঠাৎ ঢাকা এলেন। তিনি প্রকাশ্য বৈঠকের পাশাপাশি ভারতীয় হাইকমিশনার এবং অঘোষিত রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে কথা বললেন। চলে যাওয়ার পরপরই পুলিশকে সম্ভাব্য উগ্রবাদী হামলার আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করা হলো। বাংলাদেশে একাধিক জায়গায় গত 3-4 দিন ধরে বোমা পাওয়া যাচ্ছে। মেলে ব্যাপারটা? এই ধারাবাহিকতা কি নিছক কাকতাল বলতে পারেন আপনি, কিন্তু এত কাকতাল এক জায়গায় জমা হলে প্রশ্ন করাটা তো অপরাধ নয় আমার, তাই না? পুলিশ সদর দপ্তরের নির্দেশনাটি সাধারণ আইন শৃঙ্খলা সতর্কতা নয়, এতে বিশেষভাবে পুলিশি যানবাহনকে লক্ষ্য করে হামলার কথা বলা হয়েছে। কোনো গাড়ি চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া রাখা যাবে না গাড়ি। থানা এবং পুলিশ লাইনে রাখা গাড়ির নিরাপত্তা বাড়াতে হবে, সন্দেহজনক ব্যক্তি এবং বস্তু শনাক্ত করতে হবে। এ ধরনের নির্দিষ্ট নির্দেশ তখনই আসে যখন গোয়েন্দা তথ্য নির্দিষ্ট হয়। তাহলে সেই তথ্যটি কি? কোন উগ্রবাদী সংগঠন? তারা কোথায় সক্রিয়? তাদের লক্ষ্য কেন পুলিশ? তারা কি 2024 সালের মতো আবারও পুলিশকে আক্রমণ করে রাষ্ট্রকে অচল করার পরিকল্পনা করছে? আমাদের ভুলে গেলে চলবে না, এই মুহূর্তে জুলাই সন্ত্রাসীদের সংগঠন এনসিপি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সভা করে বেড়াচ্ছে। সংঘর্ষের খবর আসছে, সবাই সংঘর্ষ দেখছে, সরকার এসব কিছুই বলছে না। এই যে এতক্ষণ ধরে প্রশ্নগুলো করলাম, তার সঙ্গে মিল হয় পরিস্থিতির? সবচেয়ে বড় ভয়টা তো এখানেই। 2024 সালে নির্বাচিত সরকার উৎখাতের প্রথম ধাপ ছিল পুলিশকে টার্গেট করা, থানায় হামলা, পুলিশ হত্যা, অস্ত্র লুট, কারাগার ভাঙা। এসবকে তখন বিপ্লবের নামে বৈধতা দেওয়া হয়েছিল। জুলাই সন্ত্রাসীরা জানে যে বাংলাদেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব ভাঙতে হলে আগে পুলিশকে ভাঙতে হয়। আজ যদি আবার পুলিশি গাড়িতে হামলার গোয়েন্দা তথ্য আসে, তাহলে সরকারের উচিত শুধু গাড়ি পাহারা দেওয়া নয়, তারা এই নতুন নাশকতার পরিকল্পনা করছে তা জনগণকে জানানো। নাকি সরকার নিজেই জানে যে তাদের তৈরি রাজনৈতিক বন্দোবস্তের ভেতরেই আসলে বিস্ফোরক জমে আছে? এনসিপি হতাশ,
যে কোনো সময় সরকার ফেলে দেবে, বিএনপিকে আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে বলে সারাক্ষণ হুমকি দিয়ে যাচ্ছে। জামায়াত আরো ক্ষমতা চায়, বিএনপির ভেতরে পদ এবং আধিপত্যের লড়াই চলছে, দেশের ভেতর চাঁদাবাজি ভয়াবহ অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, আর আওয়ামী লীগের নামে তো খুন করা যায়। দ্রব্যমূল্য, অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ বিরক্ত, আর আওয়ামী লীগকে দমন করেও নিশ্চিহ্ন করা যায়নি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি তো ভয়াবহ। তার উপর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পর্দার আড়ালে দর কষাকষি চলছে। এমন পরিস্থিতিতে সামান্য একটি উস্কানি বড় অস্থিরতা তৈরি করতে পারে এবং করছে। সার্জিও গর কি সেই অস্থিরতার বার্তা দিয়ে গেছেন, নাকি সম্ভাব্য অস্থিরতার খবর নিতে এসেছিলেন? এখনই বলা সম্ভব নয় সেটা। হয়তো তিনি তারেক রহমান সরকারকে সতর্ক করেছেন, হয়তো বলেছেন চীনের দিকে বেশি ঝুঁকলে ফল ভালো হবে না, হয়তো অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, বিচার, মামলা, আটক ব্যক্তি এবং আওয়ামী লীগ প্রশ্নে দ্রুত পরিবর্তন চেয়েছেন। আবার হয়তো তিনি দেখে গেছেন এই সরকার কতটা ভঙ্গুর, কতটা ভয়ে আছে, কতটা একদম অকার্যকর একটি সরকার, এবং বিকল্প রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হলে কার সঙ্গে আসলে কথা বলতে হবে সেটা সার্জিও গর আন্দাজ করে গেছেন। তবে একটি বিষয় এখানে খুব পরিষ্কার, গর বাংলাদেশ থেকে যাওয়ার সময় বললেন সম্পর্ক শক্তিশালী হচ্ছে, বিনিয়োগ আসবে, নিরাপত্তার উপর আস্থা বাড়ছে। আর ঠিক সেই সময় বাংলাদেশের রাষ্ট্র বলল পুলিশের উপর উগ্রবাদী হামলা হতে পারে। কূটনীতির হাসি মুখ আর রাষ্ট্রের আতঙ্কিত মুখ, এই দুই ছবির মাঝখানেই আসলে সত্যটি লুকিয়ে আছে। সুতরাং প্রশ্ন শুধু কেন সতর্কতা জারি হলো তা নয়, প্রশ্ন হলো সরকার কি এমন জানে যা জনগণ জানে না বা জনগণকে বলা হচ্ছে না? সম্ভাব্য হামলাকারী কারা? সতর্কতা কেন গড়ের বিদায়ের দিনেই হলো? নেপালের অভিজ্ঞতা থেকে এবং পাকিস্তানের ঘটনাক্রম কি বাংলাদেশকে কোনো সংকেত দিচ্ছে? তারেক রহমান কি সেই সংকেত পাচ্ছেন? মার্কিন দূতের সফরেই সরকার পড়ে যায় এমন সরল ষড়যন্ত্র তত্ত্বকে আমি এখানে পাত্তা দিচ্ছি না বা এখানে আনছি না, যাওয়ার প্রয়োজন নেই। সরকার পড়ে যখন তার নিজের বৈধতা দুর্বল থাকে, প্রতিষ্ঠান ভেঙে পড়ে, জনগণের ক্ষোভ জমে এবং বিদেশি শক্তি সেই দুর্বলতার উপর নিজেদের হিসাব বসায়। বাংলাদেশের ক্ষেত্রে দুর্বলতার সব উপকরণ এখন উপস্থিত। আগেই ভালো ছিলাম বলে মানুষ এখন রাস্তায় নামতে প্রস্তুত। সার্জিও গর হয়তো আগুন জ্বালিয়ে যাননি, কিন্তু যাওয়ার আগে ম্যাচ বাক্সটি কোথায় রাখা আছে সেটি ভালো করে দেখে গেছেন। সব মিলিয়ে সার্জিও গর ঢাকা এসেছিলেন বন্ধুত্বের ছবি তুলতে নয়, বাংলাদেশের রাজনৈতিক হিসাব বুঝতে। তিনি দেখতে এসেছিলেন তারেক রহমান কতটা চীনের দিকে যাচ্ছেন, ভারত কতটা অসন্তুষ্ট, আওয়ামী লীগকে বাদ দিয়ে রাষ্ট্র কতদিন চালানো সম্ভব, জামায়াত এবং জুলাই সন্ত্রাসীদের উপর দাঁড়ানো সরকার কতটা স্থিতিশীল এবং ক্ষমতার পরবর্তী সংকটে কাকে কোথায় বসাতে হবে। নেপালে গড়ের সফরের পর অস্থিরতা হয়েছে বলে বাংলাদেশেও একই ঘটনা ঘটবেই এমন ভবিষ্যৎবাণীও আমি করছি না, কিন্তু বাংলাদেশে এখন অর্থনৈতিক চাপ, রাজনৈতিক প্রতিশোধ, মব সহিংসতা, দুর্বল প্রতিষ্ঠান, রাষ্ট্রপতি পদে অনিশ্চয়তা এবং পরাশক্তির প্রতিযোগিতা একই সঙ্গে সক্রিয়। আগুনের জন্য কাঠ আগে থেকেই সাজানো আছে, বাইরে থেকে কাউকে শুধু একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিলেই হবে। তিনি এলেন, অনেকের সঙ্গে কথা বললেন, কিছু বৈঠকের বিষয় গোপন রাখলেন, বাংলাদেশকে নিরাপদ বলে সামান্য পুরস্কার দিলেন এবং চলে গেলেন। এবং দেখতে হবে তার বিমানের চাকা ঢাকা ছাড়ার পর বাংলাদেশের রাজনীতির চাকা কোন দিকে ঘুরে। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে, কারণ মার্কিন দূতেরা যখন খুব আনন্দিত হন, দক্ষিণ এশিয়ার সরকারগুলোর তখন একটু কষ্ট পাওয়ার প্রস্তুতি রাখাই ভালো। তারেক রহমানের সে প্রস্তুতি আছে তো? মানে ভাবেন, বাংলাদেশের সরকার বুঝ দিচ্ছেন যে তারা নাকি বেনজির আহমেদকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবেন, আর ওইদিকে দুবাই পুলিশের মামলায় জামিন পেয়ে গেছেন বেনজির আহমেদ। বলা হচ্ছে জামিনে তার পাসপোর্ট জমা রাখার কথা, কিন্তু কেই বা বলতে পারে যে বেনজির আহমেদের মতো ব্যক্তির আসলে কটা পাসপোর্ট, কি পাসপোর্ট, বা তিনি যদি এখন চলে যেতে চান ইউরোপে কোনো পথ আছে কিনা। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ জনের পত্রিকা কালবেলা বেনজির আহমেদের পরিবারের সঙ্গে কথা বলে বলছে বেনজির আহমেদ চলে যেতে চাইছেন ইউরোপে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পুলিশের সাবেক মহাপরিদর্শক মানে আওয়ামী লীগের আমলের পুলিশের আইজি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতারের ঘটনাটি বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করলেও পরে জানা গিয়েছিল পরিষ্কারভাবে বেনজির আহমেদের পরিবারের সূত্রেই বেরিয়ে এসেছিল যে আওয়ামী লীগ আমলের এই পুলিশ অফিসার, যিনি কিনা ব্যাপক সম্পদ গড়ে আওয়ামী লীগ আমলের শেষ দিকেই দুর্নীতি দমন কমিশনের তদন্তের মুখে একসময় ওই আওয়ামী লীগ আমলের প্রশাসনের সকল সহযোগিতা পেয়েই বেরিয়ে যাওয়ার, দেশ ছেড়ে তার পরিবার পরিজন সহ বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, সেই বেনজির আহমেদকে আসলে দুবাইয়ে একরকমের ফাঁদ পেতে ধরা হয়েছে। এবং সেটা বাংলাদেশ পুলিশের কৃতিত্বে ঘটে নাই, বরং বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত যেই জসিম, যিনি কিনা গ্রেফতারও হয়েছিলেন, বেনজির আহমেদের সকল সয় সম্পত্তি দেখে রাখেন, তার টাকার মূল খনিটা এই জসিমের কাছেই আছে এই অভিযোগে ইউনুস আমলেও, সেই ব্যক্তিকে শেষ পর্যন্ত তারেক রহমান একেবারে নিজ সিদ্ধান্তে বিএনপির মনোনয়ন দেন। নির্বাচনের আগে বিএনপির ভেতরেও সকলকে একেবারে বিস্মিত হতবাক করে, এবং সেই ব্যক্তি যখন এরপর নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের একটি আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে, সেই ব্যক্তি দুবাই মলে দাঁড়িয়ে ফোন করেছিলেন বেনজির আহমেদকে, এবং বেনজির আহমেদ তার সয় সম্পত্তি দেখে রাখছেন, তার যে ক্যাশিয়ার এবং বর্তমান যে বিএনপি এমপি, সেই ব্যক্তি দুবাই মলে দাঁড়িয়ে আছেন শুনে ছুটে বাড়ি থেকে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে গিয়ে দেখেন ওখানে একটা ফাঁদ পাতা আছে। তিনি যে ওইখানে আসছেন, তার নামে যে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছে, এই সব তথ্য ওই ব্যক্তি দুবাই পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে, এবং তখন দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। এহেন ঘটনার পরপরই বাংলাদেশ পুলিশের বর্তমান আইজি ঘোষণা দিয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে তারা নিশ্চিতভাবে দুবাই থেকে তর্পণ করিয়ে বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই দুদিন আগেও বলেছেন একে ফেরানোর বিষয়টা কঠিন হওয়ার তো কিছু নাই, কারণ দুবাই পুলিশের সঙ্গে, দুবাই সরকারের সঙ্গে বাংলাদেশের রীতিমতো প্রত্যর্পণ চুক্তি আছে, কাজেই আগেও বাংলাদেশে অনেক অপরাধীকে দুবাই থেকে ফেরত আনা হয়েছে, কাজেই কেনই বা বেনজির আহমেদকে ফেরত আনা যাবে না। কিন্তু সত্যি কি সরকার বেনজির আহমেদকে ফেরত আনার প্রচেষ্টার জন্যই এই গ্রেফতার ঘটিয়েছিল? সরকার কি আসলে জানে? মানে সরকারের যে উইংগুলো খুবই কৃতিত্ব নিচ্ছিল, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, কিংবা যারা এই নিয়ে তৎপরতা দেখাচ্ছে, সংবাদ মাধ্যমের সামনে এসে বলছে বটে যে তারা তৎপরতা করছে দুবাই থেকে বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে, সত্যি কি সেটাই বাংলাদেশ সরকারের উদ্দেশ্য ছিল? নাকি সরকারের ঘনিষ্ঠ তারেক রহমান মনোনয়ন দিয়ে বেনজিরের যে ক্যাশিয়ারকে তার এমপি বানালেন, সেই ব্যক্তির সঙ্গে বেনজির আহমেদের সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের ভাগাভাগি, বাটাবাটি এসব নিয়ে রেষারেষির জেরেই এই গ্রেফতার কাণ্ড ঘটেছিল, এবং বেনজির আহমেদ শেষ পর্যন্ত তার আইনজীবীর মাধ্যমে দুবাই পুলিশের কাছ থেকে যেমন যে মামলা করেছে দুবাই পুলিশ, তা থেকে আদালতে যেমন জামিন পেয়েছেন, তেমনি একটা বাটাবাটি ভাগাভাগিও হয়ে গেছে এর মধ্যে, তা বলা মুশকিল। কারণ বাংলাদেশে যখন তোলপাড় যে খুব শিগগিরই নাকি ফেরত আসছেন বেনজির আহমেদ, মানে এমনকি ধরুন দুদিন আগেও ইত্তেফাক সংবাদ করেছে বেনজির আহমেদকে দেশে ফেরাতে কদিন লাগবে, 31শে জুলাই বিবিসি বাংলার এই খবরটি ইত্তেফাকও ছেপেছে, এবং সেখানে বলা হচ্ছে, বিবিসি বাংলা বলছে যে পুলিশ সদর দফতরের মুখপাত্র তাদেরকে বলেছেন মামলাগুলো যেহেতু দুদক দেখছে এবং তাদের তদন্তকারী কর্মকর্তারা এই তথ্য উপাত্ত গুলো প্রস্তুতের কাজ শেষ করছে, দুবাই পুলিশের চাওয়া যাবতীয় নথিপত্র সংগ্রহের কাজ যখন প্রায় শেষ হয়ে এসেছে বলে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। কাজেই বেনজির আহমেদকে দেশে ফেরানো, নথিপত্র ঠিকঠাক মতো সরবরাহ করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করা গেলে খুব একটা কঠিন হবে না। আর ওইদিকে আমার দেশ পত্রিকা ওই একই দিনে সংবাদ করেছে কাগজপত্র প্রায় প্রস্তুত,
যে কোনো সময় বেনজিরের প্রত্যাবর্তন। এবং সেখানে আমার দেশ পত্রিকা লিখছে যে দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র এবং উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম নামের এক ব্যক্তি তাদেরকে জানিয়েছেন যে এই যে বেনজির আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে নীতিগতভাবে নাকি রাজি হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত সরকার, এবং এই বিষয়ে যেসব তথ্য উপাত্ত চাওয়া হয়েছিল সেই তথ্য উপাত্ত প্রস্তুত করে ফেলেছে দুদক। কাজেই নীতিগতভাবে রাজি হয়ে যাওয়ার পর বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে কোনো অসুবিধাই হওয়ার কথা না। এমনকি যেটা বলছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও এ কথাই বলেছেন দুদিন আগেও সংবাদ মাধ্যমকে। অথচ এখন সংবাদ মাধ্যম সয়লাব এ খবরে যে দুবাইয়ে জামিনে মুক্ত হয়ে গেছেন বাংলাদেশের পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বেনজির আহমেদ, এবং তিনি শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। যে কোনো জামিনই শর্ত সাপেক্ষ, তার নামে মামলাটাও চলমান আছে। কিন্তু গত 27শে জুলাই তার জামিন আবেদন মঞ্জুর হয়ে গেছে। অথচ 31শে জুলাইও বাংলাদেশের সরকার বিবিসি বাংলা থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে দুদকের উপপরিচালক সবাই বলছেন তারা এত ভালোভাবে কাজ এগিয়ে নিচ্ছেন যে কোনো সময় বেনজিরের প্রত্যাবর্তন হয়ে যাবে। এখন 30শে জুলাই মানবজমিন বলছে যে তিনি কারাগার থেকে মুক্তিও পেয়ে গেছেন। 30শে জুলাই তিনি মুক্তি পেয়েছেন। আজকে আগস্টের 2 তারিখে এসে সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর হয়েছে, এবং সম্ভবত প্রথম খবর করে বাংলাদেশে কালবেলা নামের যে পত্রিকা, যে পত্রিকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ নুরুদ্দিন অপু এমপি কিনে নিয়েছেন বাংলাদেশে পট পরিবর্তনের পর। সেই পত্রিকাটি প্রথম এই খবরটি করে এবং সেখানে তারা লেখে বেনজির আহমেদের পরিবারের সূত্রে যে শুধুমাত্র যে বেনজির আহমেদ মুক্তি পেয়ে গেছেন তাই নয়, তিনি ইউরোপ চলে যাওয়ার পরিকল্পনা করছেন। মানে ভাবেন, বাংলাদেশের সরকার বুঝ দিচ্ছেন যে তারা নাকি বেনজির আহমেদকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবেন, আর ওইদিকে দুবাই পুলিশের মামলায় জামিন পেয়ে গেছেন বেনজির আহমেদ। বলা হচ্ছে জামিনে তার পাসপোর্ট জমা রাখার কথা, কিন্তু কেই বা বলতে পারে যে বেনজির আহমেদের মতো ব্যক্তির আসলে কটা পাসপোর্ট, কি পাসপোর্ট, বা তিনি যদি এখন চলে যেতে চান ইউরোপে কোনো পথ আছে কিনা। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ জনের পত্রিকা কালবেলা বেনজির আহমেদের পরিবারের সঙ্গে কথা বলে বলছে বেনজির আহমেদ চলে যেতে চাইছেন ইউরোপে। এখন কালবেলা আরো লিখছে যে এই যে দুবাই পুলিশ কিন্তু একদম মুখ বন্ধ রেখেছে এই বেনজির আহমেদের মুক্তির বিষয়ে। মানে তিনি তো মুক্তি পেয়ে গেছেন 30শে জুলাই, আজকে বাংলাদেশে খবর হয়েছে ইমেইলে যোগাযোগের পর দুবাই পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্স কালবেলাকে জানায় এ ধরনের বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করে না। কাজেই বাংলাদেশে যে বলা হচ্ছে তিনি পাসপোর্ট জমা রেখে জামিন পেয়েছেন, তাই বা কে বলতে পারে সত্য না মিথ্যা। এখন তার মুক্তির বিষয়ে ঢাকায় না জানে পুলিশ, না জানে ঢাকার স্বরাষ্ট্রমন্ত্রী, না জানেন দুর্নীতি দমন কমিশন। মানে সেই 27শে জুলাই জামিন হয়েছে এবং বাংলাদেশে বলা হচ্ছে সংবাদ মাধ্যমগুলোকে যে দুদক, পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি ঘনিষ্ঠভাবে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে এই বেনজির আহমেদ কেসটা নিয়ে কাজ করছে, কারণ এটা বাংলাদেশ পুলিশের এক ঐতিহাসিক সাফল্য। অথচ এই ব্যক্তির যে জামিন হয়ে গেছে এ খবরটা কেউ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে যাওয়ার আগে বা এই কালবেলা পত্রিকা প্রকাশ করে দেওয়ার আগে কেউ জানতে পারে নাই। দুদক মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন যে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নাই বেনজিরের মুক্তির বিষয়ে, তবে এ সংক্রান্ত কাজে দুদকের কোনো গাফিলতি ছিল না। এরপর প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলেছেন যে খুব শিগগিরই বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কাজ অব্যাহত আছে, বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে এবং প্রক্রিয়াটি নিয়ে আলোচনা চলছে। মানে এখনো সরকার স্বীকার করছে না যে সময় পেরিয়ে গেছে, বেনজির এরই মধ্যে মুক্ত, এবং দুবাই পুলিশ সত্যি জামিনে মুক্ত একজন ব্যক্তিকে কি ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে, আবারও গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য? এ ধরনের কি কোনো নজির আছে? সত্যি কি প্রত্যর্পণে যে ধরনের কেসে অপরাধীকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা, এ ধরনের কেস বলে বেনজির আহমেদেরটা মনে করা হচ্ছে? সত্যি কি সরকার কাগজপত্র পাঠিয়েছিল, নাকি ওই
ওই যে এমপি জসিম, যিনি বেনজির আহমেদের ক্যাশিয়ার, এখন বিএনপির এমপি, তাকে যথেষ্ট ভাগ বুঝিয়ে দেওয়ার পর কিংবা বাংলাদেশের সয় সম্পত্তির বেশিরভাগটাই বুঝিয়ে দেওয়ার পর বাংলাদেশ সরকার আসলে কাগজপত্রই ঠিক মতো বেনজির আহমেদকে ফেরত আনতে পাঠায়নি। কারণ মনে রাখতে হবে, এই জসিম তিনি যখন বিএনপির মনোনয়ন পান তখন দেখা যায় এর আগে যখন তিনি উপজেলা পর্যায়ে বা স্থানীয় পর্যায়ের নির্বাচনে অংশ নিয়েছিলেন তার চেয়ে তার 2024-এর 5ই আগস্টের পর তার সয় সম্পত্তি 10 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং তিনি যে হলফনামা দিয়েছিলেন সেখানে তিনি 44টি ফ্ল্যাট, 2টো বাড়ির কথা উল্লেখ করেছিলেন। আমি আগেও প্রশ্ন করেছিলাম যে বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, দুর্নীতির অভিযোগে দুদক একাধিক মামলা করেছে এবং সেসব কাগজপত্রই তারা দুবাই পুলিশকে পাঠাচ্ছে। কিন্তু ধরুন এই যে দুবাইয়ের মতো জায়গাগুলো সারা পৃথিবীতে যারা সম্পদ আসলে বৈধ অবৈধ নানা উপায়ে অর্জন করেন এবং সম্পদের হিসাব রাখতে পারেন না, তারা গিয়ে বিনিয়োগ করেন, বিনিয়োগ করে সেসব দেশের পাসপোর্ট পান, নাগরিকত্ব পান, একটা দীর্ঘ সময় সেসব দেশে থাকবার রেসিডেন্স পারমিট পান। এই পুরো বিষয়টা দুবাইয়ের মতো জায়গাগুলোর অর্থনীতিকে এমনভাবে সচল রাখে যে সত্যি বিশ্বাস করা বরাবর কঠিন যে বাংলাদেশের মতো একটা দেশের অবৈধ সম্পদ অর্জনের মামলায়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বেনজির আহমেদের মতো প্রবল অর্থবান কোনো ব্যক্তিকে, যিনি নিশ্চিতভাবে দুবাইয়ে এরই মধ্যে ব্যাপক বিনিয়োগ করেছেন, তার অর্থের একটা অংশ নিয়ে গেছেন, সেই ব্যক্তিকে তারা বাংলাদেশে ধরিয়ে দেবে, এটা দুবাইয়ের জন্য খুব ভালো উদাহরণ হবে না। মানে বিভিন্ন দেশ থেকে এই বেনজির আহমেদের মতো যেসব ব্যক্তিরা এসে তাদের নানা পথে অর্জিত অর্থ দুবাইয়ে বিনিয়োগ করছেন, তারা তো তখন ভড়কে যাবেন। কাজেই ব্যাপক কূটনৈতিক তৎপরতা ছাড়া কিংবা মানে বাংলাদেশের সঙ্গে কোনো পরাশক্তির মিলিত উদ্যোগ ছাড়া দুবাই থেকে বাংলাদেশের একজন সাবেক পুলিশ মহাপরিদর্শককে তিনি তার অবৈধ পথে অর্জিত অর্থ দুবাইয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ করে সেখান থেকে তাকে ফিরিয়ে আনার বিষয়টা খুব একটা অবাস্তব গল্প বলে মনে হচ্ছিল। এবং সত্যিকার অর্থেই দুবাই পুলিশের সঙ্গে যে বাংলাদেশের সরকারের কর্তৃপক্ষের কোনো সংযোগ তৈরি হয় নাই তার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশ সরকারকে কিছুমাত্র না জানিয়ে দুবাই পুলিশ শুধু যে কারামুক্ত করে দিয়েছে বেনজির আহমেদকে তাই নয়, এখন এ বিষয়ে তারা আর কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না। এখন দেখা যাক বাংলাদেশের গণমাধ্যম বেনজির আহমেদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে যা লিখছেন, তিনি কি এখন জামিনে মুক্ত অবস্থায় ইউরোপ চলে যান নাকি তিনি বাংলাদেশ সরকার এখনো যে দাবি করে যাচ্ছেন আবারও দুবাই পুলিশের হাতে গ্রেফতার হয়ে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হন, সেটা দেখবার জন্য এখন অপেক্ষা করতে হবে।